হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুস ব্লগ 2K23। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। এখন তো আমি একা নই, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। সো আমি আমার দুই ছেলে এবং রানাকে নিয়ে বেশ ভালোই মন্দই আছি। সবথেকে খারাপ খবর দিয়েই আমি আজকের ব্লগটা শুরু করি। সেটা হচ্ছে আমার ছেলের মুখে ভাতের দিন নানি মুখ হয় এবং দুটো ভিডিও আমি এডিট করে রেডি রেখেছিলাম, শুধু ভয়েস ওভার দিতে বাকি ছিল। একটা হচ্ছে প্রস্তুতি, মানে নানি মুখের আগে তত্ত্ব সাজানো থেকে শুরু করে সমস্ত রকম প্রস্তুতি, বা 5টা ঠাকুরের জায়গায় পুজো দিয়ে সেই 5টা ঠাকুরের ফুল যেহেতু ঠেকাতে হয় ছেলের মাথায়, তো সেই সব প্রস্তুতি একটা ভিডিও ছিল। আর একটা ছিল নানি মুখের দিনে কি হয়েছে না হয়েছে ফটোর সাথে ভিডিও। দুঃখের বিষয় এটাই যে অদ্ভুতভাবে কী জন্য হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না। ওই দুটো ভিডিও থেকে ফটোগুলো বাদ দিয়ে, যেহেতু আমার স্টোরেজ প্রবলেম বরাবরই আমি বলে আসছি, তো আমি ভিডিও এডিট করার পরে ফটো বা ভিডিও, মানে র যে ভিডিও বা ফটো থাকে সেটা ডিলিট করে দিই। তো সেটা ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু এডিট করার পরে দেখলাম যে সমস্ত কিছু উড়ে গেছে। থ্যাঙ্ক গড, মন্দের ভালো এটাই যে ফটোগুলো আমি রেখে দিয়েছিলাম। সেই জন্যেই হয়তো অ্যাকচুয়ালি ফটোগুলো রাখার আরও একটা কারণ হচ্ছে আমি অ্যালবাম বানাবো, মানে ফটোগুলো প্রিন্ট আউট বার করে অ্যালবাম বানাবো, সেই কারণেই ফটোগুলো রেখেছিলাম। তো সেইটা কী ভাগ্যিস রেখে দিয়েছিলাম বলেই আজকে তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছো, বা আমি এডিট করতে পেরেছি যে নানি মুখের ভিডিওগুলো। আদারওয়াইজ আর কিচ্ছু নেই আমার কাছে, মানে ভিডিও ফটোস ছাড়া কোনো রকম কোনো ভিডিওস কিচ্ছু নেই। রানা যে ওকে আশীর্বাদ করছে বা আমার মা বাবা আশীর্বাদ করছে সমস্ত ভিডিও ছিল, ছেলে চান করতে গেছে সেই ভিডিও ছিল, চুল কাটানো হচ্ছে, গায়ে হলুদ হচ্ছে, কোনো ভিডিওটাই এখন আর নেই। যাই হোক, ফটো দেখেই তোমরা একটু মনের শান্তি করে নাও, আর আমারও মনটা একটু শান্তি হবে যে হ্যাঁ, অন্তত ভিডিও না দিতে পারি, কমসে কম তোমাদের ফটো দেখাতে পেরেছি। বা আমার ছেলে বড় হয়ে যদি প্রশ্ন করে যে হ্যাঁ মা, আমার মুখে ভাত হয়েছিল, সেই সব ফটো দেখাও, অ্যালবামটা দেখাতে পারবো বা ইউটিউবের এই ব্লগটা দেখাতে পারবো। যাই হোক, সব খারাপের মধ্যে ভালো এটাই যে ভালোই গোটা এপ্রিল মাস জুড়ে আমার ছেলের মুখে ভাতের অনুষ্ঠান মিটে গেছে। গোটা এপ্রিল মাস জুড়ে কথাটা বলার এই কারণেই বলবো, 7ই এপ্রিল তোমরা দেখতেই পেলে, প্রথমেই আমি ব্লগটা শুরু করেছিলাম আমার ছেলের মুখে ভাতে ইনভিটেশনের কার্ড দিয়ে। যেহেতু কার্ডটা আমি নিজে এডিট করেছিলাম, সেই কারণে এই ব্লগেতে কার্ডটা আমি অ্যাড করলাম। তো 7ই এপ্রিল ছিল নানি মুখ বা যে আশীর্বাদ পর্ব দেখছো সেই দিনই ছিল, কিন্তু সেটা সোমবার পড়ে যাওয়াতে আমি কাউকে, মানে আমার ছোট ননদকেই আমি পাইনি যে সেই দিন খাওয়ান দাওয়ানের পর্বটা সারবো। সেই কারণে এই নানি মুখ হয়ে যায় 7 তারিখ, এবং খাওয়া দাওয়া তার পরবর্তী 13 তারিখ থেকে নীলষষ্ঠী রবিবার, এবং তারপরে রবিবার 20 তারিখ আমার শাশুড়ি এক জায়গায় ঘুরতে যায়, বাড়ি থাকে না। এবং এপ্রিল মাসের শেষ রবিবার 27শে এপ্রিল মধ্যাহ্নভোজের একটা ছোটোখাটো ব্যবস্থা রাখা হয় পরিবার পরিজন নিয়ে। তো গোটা এপ্রিল মাস জুড়ে ব্যস্ত এই কারণেই ছিলাম, ঘরে কোনো অনুষ্ঠান থাকলে ঘরটা যেন মনে হয়, সেই কি বলবো, আমার যেহেতু ওসিডি আছে এবং সেটা প্রবল পরিমাণে আছে, তো ঘরটা যেন আস্তাকুর হয়ে যায়। গোছানো সাজানো সব জিনিসটা ঘেঁটে ঘুটে একাকার কাণ্ড, সেই সব আবার সেগ্রিগেট করে আগের জায়গায় আনতে গোটা এপ্রিল মাস আমার টাইম চলে যায়। বিশেষত 27 তারিখ যে মধ্যাহ্নভোজের ব্যাপারটা ছিল, সেটার থেকেও বেশি হেকটিক টাইম ছিল 7 তারিখ যে নান্নিমুখ আমার ঘরে হয়েছিল, সেই তার পরবর্তী 1 সপ্তাহ। এবং এই যে 27 তারিখ আমার বাড়িতে একটা ছোটোখাটো মধ্যাহ্নভোজের ব্যাপার ছিল, সেটার পর আমি 1 সপ্তাহ পর এই ভিডিওটা এডিট করি বা ভয়েস ওভার দিচ্ছি এই কারণেই, গত 1 সপ্তাহ ছেলেটা আমার ভীষণ অসুস্থ হয়ে যায়।
এবং অসুস্থ বলতে কিছুই না, লুজ মোশন, যেটা খুব স্বাভাবিকভাবে যে কোনো বাচ্চার ক্ষেত্রে আগে বা পরে হয়ে থাকে। তো আমার ছেলের মুখে ভাতের পরেই হয়েছে। ডক্টর দেখানো, বিভিন্ন রকম ওষুধপত্র চালানো, সব কিছুই চলছে। তারই মধ্যে থেকে একটুখানি সুস্থ আছে, তাই আমি আজকে ভয়েস ওভার দিতে পারছি বা ভিডিওটা এডিট করতে পারছি। যেহেতু ভিডিও পোর্শনটা বেশি নেই, ফটো পোর্শনটা বেশি, সেই জন্যেই এই ভিডিওটা আমি জাস্ট কয়েক ঘন্টায় এডিট করে ভয়েস ওভার দিয়ে কমপ্লিট করতে পারলাম। যদি ভিডিও পোর্শনটা বেশি থাকতো তাহলে অন্তত পক্ষে আমার এডিট করতে 1 থেকে 2 দিন টাইম লাগতো। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ মুখে ভাতের দিন বাপির কোলে বসে ছেলের আমার খাওয়ান দাওয়ানের পর্ব চলছে। তো সে তো আমাকে যেহেতু দেখতে নেই, আমি মা, আমাকে যেহেতু দেখতে নেই, আমি শুনেছিলাম এবং এর আগে বললাম যে ভিডিও এডিট করার সময় দেখেছিলাম, এই সব ভিডিও ছিল তখন এডিট করার সময় দেখেছিলাম সেই প্রথম এক গাল ভাত বলে না, সব রকম খাবার দিয়ে একটুখানি মেখে মুখে দিতে হয়। তো প্রথম টেস্ট পেয়েছিল বাপির হাত দুটো ধরে, ভাতটাকে ধরে বেশ চেটে 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 খেয়েছিল, খুব ভালো। সবাই বলছে যে হ্যাঁ খুব টেস্ট পেয়েছে। ফটোতে তোমরা দেখতেই পাচ্ছ এই যে হাতটা ধরে আছে আর ও চেটে চেটে খাচ্ছে। যাই হোক, তো ভালো লেগেছিলো। আর হ্যাঁ, এর মধ্যে একটা ফটো অমিট হয়ে গেছে, সেটা ভিডিওতে ছিল, ফটোটা নেই। সেই একটা থালায় পেন, খাতা, বই সব রকম কিছুই দেওয়া হয়েছিল, কিন্তু আমার ছেলে টাকাটাকেই ধরেছিল। ওই জন্য সবাই সেদিন বলেছিল যেমন বাপ তার তেমন ছেলে, টাকা চিনেছে এদিক। যাই হোক, তো অনেক রকম মজা, ইয়ার্কি, ভালো লাগা সব মিলিয়ে মিশিয়েই ছিল। কিন্তু দুঃখের বিষয়, ভিডিও তো আর ফিরে আসবে না, পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে। ফটোগুলো আছে, এটাই অনেক। এটা ছেলের মা খাচ্ছে, এই যে বড় লেজা, আর এই যে ছেলের বড় পিসি, এই যে খাওয়া দাওয়া চলছে। এখন দুজনেই লাস্ট ব্যাচ, সব কাজকর্ম ভুলে এই যে ছেলের ছোট পিসির কোলে নন করছে। ওই বাবা এদিকে, নেড়ু নেড়ু হয়ে গেছে। দেখতেই পেলে রানা কী পরিমাণে আমাদের পেছনে লেগেছে। আমার বড় ননদের লেগ পুল চলছে। এর মধ্যেই চলে এলো 27 এপ্রিলের এইগুলো ফটো। তো ছেলেকে এই যে ঘরেতে পাঞ্জাবি পরে দেখলেও আলটিমেট ও একটা সুতির গেঞ্জি পরেছিল, এই যে। আর 27 এপ্রিল আমাদের মধ্যাহ্নভোজের যে অনুষ্ঠানটা ছিল সেটা আমি আমার ঘরে করিনি। আমাদের পাড়াতেই উল্টো দিকে, রানাদের ফ্ল্যাটের উল্টো দিকে একটা বাড়ি আছে, রানারা শিবে কাকা বলে বাড়ির মালিককে। তো সেই বাড়িতেই রানাদের যে কোনো বড় অনুষ্ঠান হলে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা সেই বাড়িতেই করা হয়, কারণ বাড়ির প্যাসেজটা, নিচের প্যাসেজটা যথেষ্ট বড়, সেই কারণে, এবং ওনারা করতেও দেন। তো সেই জন্য সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। জলের অসুবিধার কারণে শুধুমাত্র রান্নাটা হয়েছিল আমাদের বিল্ডিংয়ের পেছন দিকে, যেখানে গাড়িগুলো থাকে, সেই গ্যারেজে। তো যেটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম তোমাদের যে হ্যাঁ, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে নিজের ঘরটাকে ঠিকমতো আগের জায়গায় ফেরাতে সে যেন গোটা একটা মাস চলে যায়। তো যেদিন নানিমুখ ছিল তার পরবর্তী 1 সপ্তাহ এতটাই হেক্টিক ছিল যে বলার মতন নয়। ঘরের প্রতিটা জিনিস যেন উলট পালট হয়ে গেছিল। তো যাই হোক, সেটাকেও সেটেল ডাউন করা, এবং যেদিন এই খাওয়া দাওয়ার ব্যাপারটা ছিল সেদিনও মোটামুটি একটা ব্যাপার ঘটে যে অনেকটা খাবার বেঁচে যায়। এই কারণেই বলছি, আমাদের একটা হিসেব ছিল যে মোটামুটি 237 জনের মতো নিমন্ত্রিত ব্যক্তি, আমরা তাও 200 জনের মতো রান্নাবান্না করাই। সেখানেও ওই 160 জন মতন আসে, ঘরের সবাইকে ধরে।
তো বিকেলে যখন ডেচকি করে, নৌকা করে, গামলা করে সমস্ত খাবার ঘরের মধ্যে নিয়ে চলে আসা হয়, মানে ওই শিবে কাকার বাড়ি থেকে আমাদের বাড়িতে, তো ঘরটা পুরো যেন আস্তাকুর হয়ে গেছে। মানে খাবারে খাবারে চতুর্দিক ভর্তি, নোংরা হয়ে গেছে। কারণ এদিকে চাটনির ফোঁটা, ওদিকে পায়েসের ফোঁটা, এদিকে শুক্তো, সব কিছু একটু একটু হয়ে চলকে পড়েছে এইসব। তো যাই হোক, ফাইনালি ঠিক করা হয় যে পাশের বস্তি থেকে বেশ কিছু মানুষকে ডেকে নিয়ে এসে তাদের খাইয়ে দেওয়া হবে, মানে খাবার দিয়ে দেওয়া হবে। এবং হ্যাঁ, আমার আর রান্নার এই চিন্তাভাবনা ছিল, যেমন ভাবা তেমন কাজ, কিছুটা পরিমাণ খাবার। কারণ পরের দিনটাই পাশে কাকা কাকিরা থাকে বা আমার বড় ননদরা খাবার নিয়ে গেছিলো, যে পরের দিন যাতে আর রান্না করতে না হয়। এবং আমরা সত্যি কথা বাঙালি বাড়িতে, এবং এরকম বেশ কিছু ক্ষেত্রে হয়ে থাকে যে হ্যাঁ, যদি খাবার বেঁচে যায় সেক্ষেত্রে একদিন মতো আমরা চালিয়ে নেওয়ার চেষ্টা করি। এটা কম বেশি সব বাড়িতেই হয়, এটা তোমরা জেনেই থাকবে, রিলেট করতেই পারবে নিজেদের ফ্যামিলির সাথে। তো হ্যাঁ, সেই জন্যেই কিছুটা খাবার নিজেদের ঘরে তুলে রেখে বাকি প্রায় 30 থেকে 40 জন এসে বাটি ঘটি যে যেটা পেরেছে সঙ্গে করে এনে খাবার নিয়ে যায় এবং খুব তৃপ্তি ভরে খায়। এবার যেহেতু দিনটা অমাবস্যা ছিল, অনেক মানুষজন ভেবেছিল হয়তো ভোগ দেওয়া হচ্ছে, তাই অনেকে জিজ্ঞেস করে কি ব্যাপার দাদা, ভোগ দিচ্ছেন? তো আমার হাজব্যান্ড বলে যে না দাদা, এটা ভোগ নয়, এরকম আমার ছেলের অন্নপ্রাশনে খাবার বেঁচে যায়, তাই আমরা দিয়ে দিচ্ছি। তো হ্যাঁ, আমার ছেলে অনেকটাই আশীর্বাদ পায় এবং আমার সত্যিই খুব ভালো লেগেছিল। তো যাই হোক, আপাতত এটা গিফট প্যাক খোলা হচ্ছিল। এখানে একটা ব্যাপার হয়েছে যে যেদিন অনুষ্ঠান হয়েছে সেদিন অমাবস্যা ছিল বলে, মানে খাওয়া দাওয়ার যেদিন অনুষ্ঠানটা, সেদিন আমার ছোটো পিস শাশুড়ি খাওয়া দাওয়াটা করতে পারেনি। তা আমার শাশুড়ি ওনাকে তার পরের দিন আসতে বলে এবং খাওয়া দাওয়া করতে বলেন। তো সেদিন উনি, আমার বড় ননদ অপেক্ষা করছিল যে আমি গিফট খুলবো, কিন্তু আমার ছেলের শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে হ্যাঁ, ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে তারপর ওই গিফট প্যাক খুলতে আসা বা ছেলেকে কারোর কোলে ধরিয়ে দেবো, অলরেডি এতটাই লুজ মোশন হচ্ছে যে খুব শরীরটা ক্লান্ত হয়ে গেছিলো। তো হ্যাঁ, ওনারা যেহেতু আমি গিফটগুলো খুলিনি, ওনারা অফেন্ডেড হয়, যে যার বাড়ি চলে যায়। কিন্তু আমার তাতে সত্যিই কিছু মনে হয়নি, এই কারণেই, কারণ আমার ছেলেটা অসুস্থ ছিল। আর আমার কাছে এই মুহূর্তে সবথেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার ছেলে। কারণ বউ হয়ে এসে যাকে যতটুকু মন রেখে চলার আমি চলে নিয়েছি গত 2-3 বছরে। এরপর আমার ছেলেটা এসে গেছে, সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ছেলেটাই আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি, আর আমার ছেলেটার ভালো থাকাটাই মেন। সেই জন্য সত্যি কে কী ভেবেছে আমি সেই নিয়ে একদম ভেবে দেখিনি। আমি বলেই দিয়েছিলাম যে না, আমি আজকে অন্তত গিফট প্যাক খুলতে পারবো না। হ্যাঁ, এটা ঠিক, রানাকে আমি বলেছিলাম যে তুমি চাইলে তুমি গিফটগুলো খুলে ওনাদেরকে দেখাও, আমার তাতে কিচ্ছু মনে হবে না, উল্টো ভালোই হবে। কারণ এই গিফট প্যাক যেদিন খোলা হয় অনুষ্ঠানের 2 থেকে 3 দিন পর, কারণ অনুষ্ঠানের পরেই ঘরটা পুরো স্তূপাকার হয়ে যায় গিফটে। তো সেই জায়গায় গিয়ে ঘরে একবার এই গিফটগুলোকে সরিয়ে ঘর পরিষ্কার করা, কারণ বাচ্চা নিয়ে গিফটগুলো এক জায়গায় জড়ো করে রেখে দিলে সেখানে ধুলো পড়বে, সমস্যা হবে। সেই জন্যেই সেই সব সরিয়ে সব কিছু ঠিক করে রাখা বারবার খুব অসুবিধা হচ্ছিলো। তাই ছেলে অসুস্থ থাকা সত্ত্বেও ছেলেকে কোনো রকমে ঘুম পাড়িয়ে রেখে আমি তাড়াহুড়ো করে গিফটগুলো খুলে খুলে দেখিয়ে দিচ্ছিলাম আমার শাশুড়ি যখন খেতে বসেছিল। তো যেদিন গিফট খোলার মেনলি কথা ছিল, মানে অনুষ্ঠানের পরের দিন, সেদিন আমার ছোটো ননদও ছিল। কিন্তু এই যেদিন আমি গিফট খুলছি সেদিন ছোটো ননদ সকালে চলে যায়, কারণ ওর বড় ছেলের একটা বিয়েবাড়িতে নিমন্ত্রণ ছিল, সেটা অ্যাটেন্ড করার ব্যাপার ছিল বলে সে সকাল সকাল চলে যায়। তো যাই হোক, কোনো একদিন ইউটিউব ভিডিও দেখতে পেলে বা এর পরবর্তীকালে যখন বাড়িতে আসবে তখন নিশ্চয়ই আমি দেখিয়ে দেবো কী কী পেয়েছে না পেয়েছে। যাই হোক,
অনুষ্ঠানের পরবর্তী এক সপ্তাহ আমার ছেলে যে শুধু ভুগেছে তা নয়, বা এখনও যে ভুগছে ব্যাপারটা সেটা নয়, রানাও পরবর্তী এক সপ্তাহ প্রচণ্ড ভুগেছে। বাবা আর ছেলের মানে প্রায় সেম প্রবলেম, তাই এক সপ্তাহ রানা কাজে যেতে পারেনি। এই সপ্তাহে সোমবার থেকে সবাই বেরোতে শুরু করেছে। খুবই অসুবিধে হয়ে গেছিলো, কারণ এক সপ্তাহ চুপচাপ ওকে বসে থাকতে হয়েছে, কারণ ঘরেতে না থাকলে ওর শরীর প্রচণ্ডই খারাপ হয়ে যেত। এতটা খারাপ হয়ে যেত যে সেটা কন্ট্রোলের বাইরে হয়ে যেত। হয়তো ঘরে ছিল বলেই হসপিটালে যেতে লাগেনি। তো যাই হোক, যেটা বলছিলাম তোমাদের, যে হ্যাঁ, যেদিন গিফট খোলার কথা ছিল আমার বড় ননদ বা ছোটো পিশাশুড়ি বা ছোটো ননদ সবাই ছিল সেদিন, কিন্তু সেদিন তো গিফট খোলা হয়নি। আর এই যেদিন গিফট খুলছি, গিফট খুলতে খুলতে বড় ননদ চলে আসে। তো খুব একদিকে ভালোই হয়, ওকে আগে যে গিফটগুলো অলরেডি খুলে ফেলেছিলাম, মানে দুটো ফ্লাক্স পেয়েছে, অনেক কিছু জামা কাপড় পেয়েছে, তো সেগুলো এক চান্সে দেখিয়ে দিয়ে তারপর আবার বাদ বাকি গিফট আমি খুলতে শুরু করে দিই। তো একদিকে সুবিধেই হয়। এই সময়ে ছেলে আমার ঘুমোচ্ছিল, কিন্তু আমার বড় ননদের গলা পেয়ে ছেলে টুকুস করে উঠেও পড়ে, প্যাঁ করে কেঁদে ওঠে। তো যাই হোক, আমি তাকে ঘরে এনে বড় ননদের কোলে ধরিয়ে দিয়েছিলাম। একটু পরে সেটা তোমরা দেখতেই পাবে। এখানে একটা কথা বলে রাখি, আমি যে গিফটগুলো দেখাচ্ছি কে দিয়েছে না দিয়েছে আমি কিছু বললাম না এই কারণেই, আমার ছেলে ভ্যারাইটি গিফট পেয়েছে। সোনাও পেয়েছে, রূপোও পেয়েছে, তার সাথে 3 পটের টিফিন ক্যারিয়ার, ফ্লাক্স, জুসার, এগুলোও যেমন পেয়েছে। কোনো একজন একটা জংধরা থালাও দিয়েছে। আবার কোনো একজন একটা মানে প্রায় 10-12 বছরের ছেলের বয়স, মানে সাইজের পাঞ্জাবি এবং পাজামা দিয়েছেন। তো এই দিন যেদিন গিফট খুলেছিলাম সেদিন রিয়া বলে আমার বন্ধুটা আসে, ও আমাকে একটা বুদ্ধিমানের মতো কথা বলে যে মধু, হয়তো এটা হতে পারে যে এই সময় 2-3টে করে মানে নিমন্ত্রণ বাড়ি যেতে হচ্ছে, তো হয়তো কারোর পৈতে বাড়ি আছে, পৈতেও তো দুপুরবেলাই হয়, তো পৈতে বাড়ি আছে, সেখানে এটা দেওয়ার কথা তোকে দিয়ে চলে গেছে, আর সেখানে দেখবি পৈতে বাড়িতে বাচ্চাদের গিফট দিয়ে ফেলেছে। এটা হতে পারে, কারণ একটা মুখে ভাতে আসছি যেখানে জানি আমি নিশ্চয়ই তাকে এরকম বড় পাঞ্জাবি দেবো না। তো সেটা শুনে প্রথমে আমরা হাসাহাসি করছিলাম, বাবা এটা কে দিয়েছে। তারপর রিয়ার কথাটা শুনে মনে হলো যে হ্যাঁ, কথাটা তো যুক্তিপূর্ণ। সত্যিই হয়তো কেউ এরকম 2টো নিমন্ত্রণ বাড়ি যাবার ছিল, এই জায়গায় দিয়ে ফেলেছে। এই সেই পাঞ্জাবি আর পায়জামা। এখানে আর একটা কথা না বললেই নয়, তোমরা হয়তো দেখছো আমি এন্তার বক বক করে চলেছি। হ্যাঁ, আমি, আমার শাশুড়ি, আমার বড় ননদ, এরা এক জায়গায় থাকলে প্রচুর পিএনপিসি হয়। আমরা প্রচুর পিএনপিসি করতে ভালোবাসি, পিএনপিসি করিও, কিন্তু সেটা শুধুমাত্র ঘরেতে। আমি রাস্তায় গিয়ে কারোর সাথে, কারোর কাছে, কারোর নামে কিছু বলতে একদম পছন্দ করি না। আমার যদি কিছু বলারও থাকে সেটা আমি একদম আমার নিজস্ব ঘেরাটোপ, মানে আমার শাশুড়ি, আমার মা, এর বাইরে আমি একদম বেরিয়ে কোনো আলোচনা করতে কমফোর্টেবল ফিল করি না। তো এখানে তুমুল আলোচনার ঝড় উঠেছে এবং তারই মধ্যে এইসব গিফট দেখাদেখি চলছিল। এখানে যেটা বলার কথা আমার, যে পাঞ্জাবি দিক না কেন বা থালা দিক, সেটা স্টিল হোক, কাঁসার হোক, সোনা দিক, রূপো দিক, যে যাই দিক না কেন, আমার কাছে সেটা আশীর্বাদের সমান। যারা এসছে তাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ, যে হ্যাঁ, তারা এসে আমার ছেলেকে সামনে থেকে আশীর্বাদ করে গেছে, আশীর্বাদ করে কিছু না কিছু দিয়েছে। সে যেটা যেই দিয়ে থাকুক না কেন, এই যে আশীর্বাদটা আমার ছেলে পেয়েছে, এটাই আমার কাছে অনেক অনেক বড় ব্যাপার। এর থেকেও বড় ব্যাপার হচ্ছে যে একজন মানুষ সেদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় শুনেছিল যে ছেলের মুখে ভাতের খাবার বেঁচে যেতে আমরা লোককে দিয়ে দিচ্ছি। তো তিনি বলেছিলেন যে হ্যাঁ, আমার ছেলে সত্যিই পয়মন্তর, অনেক হয়তো ক্ষুধার্ত মানুষের মুখে খাবার জুটিয়ে দিল। তো হ্যাঁ,
আমার ছেলে সেদিন গিফট কতটা পেয়েছে তা তো আমি জানি না, কিন্তু বাবা মা হিসেবে আমি আর রানা ছেলের ঝুলিটা আশীর্বাদে ভরিয়ে দিতে চেয়েছিলাম। এবং সেই দিনের পর এইটুকু বুঝতে পেরেছি যে আমরা শতকরা 100% সফল হয়েছি, যে যতটা সোনা রূপো গিফট এইসব উপহার যত না পেয়েছে, তার থেকে অনেক বেশি আমার ছেলে আশীর্বাদ পেয়েছে মানুষের। আমরা যদি এটা বিশ্বাস করে থাকি যে হ্যাঁ, মানুষের মধ্যেই ভগবান বিরাজ করে, ভগবান এবং শয়তান দুটো প্রকৃতি বিরাজ করে, তো সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, মানুষের মধ্যে যে ভগবান বিরাজ করে সেখান থেকেই সেই ভগবানই আশীর্বাদ করেছেন আমার ছেলেকে। আমার ছেলে তারপর অসুস্থ হয়ে পড়ুক, যাই হয়ে যাক, কিন্তু অনেকটা তাড়াতাড়ি রিকভার করে ফেলেছে। এটা সেই দিনকার অনেক মানুষের আশীর্বাদের ফলাফলও অবশ্যই। শুধু যে ডাক্তার দেখিয়েছে ওষুধপত্র চলেছে ব্যাপারটা সেটা নয়। তো যাই হোক, আমার এই ব্যাপারগুলো সত্যিই ভালো লাগে, কারণ সেদিন যদি খাবার নষ্ট হতো আমার ভীষণ খারাপ লাগতো। এর থেকে যে কিছু মানুষ খেতে পেয়েছে, সত্যি আমার সেদিন এতটা ভালো লেগেছে যে বলে বোঝানো নয়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে এইসব গিফট র্যাপ খোলা দিয়েই শেষ করলাম। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আশা করব আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না, কমেন্টে জানিও কেমন লাগলো, এবং ফলো করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না মধুস ব্লগ 2K23 চ্যানেলটিকে, এবং বেল আইকনটা প্রেস করে রেখে দিও। এর নেক্সট টাইম যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। টিল দেন, লাভ ইউ, বাই বাই। Thanks for watching Madhu's Blog 2K23.